সমুদ্র সৈকত মানে বাঙালির কাছে সব থেকে সহজে পৌঁছানো এবং সব থেকে কম খরচে ঘোরার জন্য দীঘা আদর্শ। আমাদেরও এবারের গন্তব্য দীঘা। এক উইকেন্ডে সকাল সকাল পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেসে উঠে বসলাম দীঘা যাওয়ার জন্য। তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে সকাল 6:50 ছাড়ার কথা হলেও 1 ঘন্টা লেটে 7:49 ট্রেন ছেড়েছিল। 3-3.5 ঘন্টার পথ অতিক্রম করে আমরা ফাইনালি পৌঁছালাম দীঘা। পৌঁছানোর কথা ছিল 10:15, বাট এখন অলরেডি 11:39। দীঘা স্টেশনের ঠিক বাইরে থেকে এই অটো নিয়ে আমরা গেছিলাম আমাদের হোটেল। আমাদের হোটেল ছিল ওল্ড দীঘাতে। পার হেড অটো ভাড়া লেগেছিল 20 টাকা। এই হলো আমাদের হোটেল আশামুক্তি। এটার লোকেশন হচ্ছে দীঘা মার্কেট যেটা আছে, যেখান থেকে সমুদ্র যায়, সেখান থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এই হচ্ছে আমাদের নন এসি ডাবল বেডরুম। এখানে ম্যাক্সিমাম 3 জন পর্যন্ত অ্যাকোমোডেট করা যায় একটা রুমে। এখানে টেবিলস রয়েছে একটা টুল, সামনে ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে সেরকম কোনো ভিউ না থাকলেও বেশ ছোট্ট মধ্যে সুন্দর জায়গা। দেন এখানে অবভিয়াসলি মিরর রয়েছে, টিভি রয়েছে, একটা ওয়ার্ড্রপও রয়েছে। ওয়ার্ড্রপটা আমি দেখাচ্ছি, যে নর্মাল যেরকম সব জায়গায় হয়। ডাস্টবিন, এটা হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। শাওয়ার রয়েছে, দেখে মনে হচ্ছে গিজারও রয়েছে। ঠিকঠাক ওভারঅল। সঙ্গে রয়েছে টাওয়েল, শাওয়ার জেল অ্যান্ড অবভিয়াসলি আ সোপ। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এলাম আমাদের হোটেলের ঠিক অপোজিটে একটা রেস্টুরেন্টে। ভেজ থালির দাম ছিল 70 টাকা। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, দীঘাতে ভেজ থালিতে সাধারণত ভাত ডালের পাশাপাশি থাকে 2 রকমের সবজি। তার মধ্যে একটা সবজি নন ভেজ হয়। হ্যাঁ, ভেজ থালি অর্ডার দিলেও তার মধ্যে নন ভেজ সবজি থাকে। যেরকম ধরুন কুচো চিংড়ি দিয়ে একটা তরকারি থাকে বা মাছের কাঁটা দিয়ে কোনো একটা তরকারি থাকে। তো যারা পিওর ভেজ প্রেফার করেন তারা থালি অর্ডার দেওয়ার সময় জানিয়ে দেবেন যে আপনারা পিওর ভেজ চাইছেন। লাঞ্চের পর সমুদ্রের ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে গেলাম হোটেলে। আবার বিকেল হতে না হতেই ফিরে এলাম ওল্ড দীঘা সমুদ্র সৈকতে। ওল্ড দীঘা সমুদ্র সৈকত সংলগ্ন মার্কেট কিন্তু বিশাল বড়। এখানে বিভিন্ন কেনাকাটার জিনিস থেকে শুরু করে খাবার জিনিস প্রচুর রয়েছে এক্সপ্লোর করার জন্য। হাতে টাইম থাকলে এই মার্কেটটা ঘুরতে ঘুরতেই আপনার সন্ধে কেটে যাবে। এরপর ডিনারের জন্য এসেছিলাম ওল্ড দীঘার জনপ্রিয় বলাকা হোটেলে, কিন্তু খাবারের কোয়ালিটি আর টেস্ট অতীব জঘন্য হওয়ায় দ্বিতীয়বার এখানে না আসার শপথ করে আমাদের দীঘায় প্রথম দিন শেষ হলো। গুড মর্নিং। আজকে আমাদের দীঘাতে সেকেন্ড ডে। এখন যাচ্ছি সাইট সিইং এর জন্য। মোটামুটি আশেপাশে যেসব এরিয়া আছে, যেরকম উদয়পুর, তালসারি, মোহনা, এইসব জায়গা ঘুরে দেখবো। আর দেখবো কী কী দেখা যেতে পারে, সব আপনাদের দেখাবো। মাঝখানে আমাদের প্ল্যান আছে বাজার থেকে কিছু মাছ টাছ কিনে রান্না করার, সেই সব প্রসিজিওরও আপনাদের দেখাবো। সো দেখতে থাকো। ওইদিকে অটো স্ট্যান্ড থেকে আমরা অটো রিজার্ভ করলাম 3টে জায়গা ঘুরে দেখার জন্য, দীঘা, মোহনা, উদয়পুর এবং তালসারি। তার জন্য আমাদের 5 জনের খরচ পড়লো 700 টাকা, প্লাস যা যা পার্কিং ছিল সেগুলোও আমাদের পে করতে হতো। ওল্ড দীঘা অটো স্ট্যান্ডে অটো ইউনিয়নের একটা ধরাবাঁধা রেট আছে, সেটা ইন্ডিভিজুয়াল কোনো জায়গায় যাওয়ার জন্যই হোক বা গাড়ি রিজার্ভ করার জন্য হোক। সুতরাং অটো রিজার্ভ করার সময় বা বুক করার সময় এই রেট চার্টটা দেখতে একদমই ভুলবেন না। আমরা অটো রিজার্ভ করে নিয়েছি ওল্ড দীঘা অটো স্ট্যান্ড থেকে। ফার্স্টে মোহনা যাচ্ছি, তারপর এখান থেকে যাবো উদয়পুর আর তালসারি। এই সব মিলিয়ে আমাদের প্যাকেজের কস্ট পড়েছে 700 রুপিস ফর 5 পিপল। অ্যান্ড এখন তো অবভিয়াসলি যেটা বললাম, মোহনা যাচ্ছি। মোহনায় গিয়ে মাছেরও বাজার করার প্ল্যান আছে। মোহনার পার্কিং ফি হচ্ছে 10 টাকা। এটা কিন্তু অটোর প্যাকেজের বাইরে, এটা নিজেদের পে করতে হবে। আর অটো 10 টাকা পার্কিং ফি। মোহনা ঘুরতে যাওয়ার জন্য অটোওয়ালা কিন্তু আপনাকে টাইম বেঁধে দেবে 40 মিনিট। অটোর পার্কিং এর পাশেই রয়েছে মাছের বাজার, যেখানে পমফ্রেট, চিংড়ি মাছ, অক্টোপাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের সি ফুড পেয়ে যাবেন। মাছ কিনলে বাড়ি নিয়ে যেতে চাইলে এরকম এগুলো বক্সের মধ্যে করে প্যাক করে নিয়ে যাওয়া যায়। যাচ্ছি মোহনার দিকে। কেমন দাম দাদা এগুলো? 400 টাকা। এটা কি মাছ? লাল কেন এটার রং? এই মাছের বাজারের ওপর দিয়ে এই মোহনা যাওয়ার রাস্তা।
আগে চলুন মোহনাটা ঘুরে আসি, তারপর ফিরে আসবো মাছের বাজারে। এখান থেকে মাছও কেনার প্ল্যান আছে, কত কি দাম সবকিছু ডিটেলস আপনাদের দেখাবো। মোহনা চেষ্টা করবেন যতটা সম্ভব সকালে আসতে, কারণ সকালে এখানে মাছের বাজারও পাবেন, প্লাস ট্রলার দিয়ে মাছ ধরাও দেখতে পাবেন। হাতে সময় থাকলে মোহনা সংলগ্ন সমুদ্র সৈকতে স্নানও করতে পারেন। মোহনায় বিভিন্ন ওয়াটার স্পোর্টসেরও ব্যবস্থা আছে, আর লোক কম থাকায় খরচও কিন্তু দীঘার তুলনায় অনেকটাই কম। প্রথমেই বাঁধানো রাস্তা দিয়ে গিয়ে তারপরে বোল্ডার পেরিয়ে পৌঁছে যাবেন মোহনায়। বেশ কিছুক্ষণ মোহনায় সময় কাটিয়ে এবার এগিয়ে চললাম মাছের বাজারের দিকে। মাছ কিনতে এসে গেছি আমরা, তো এখানে প্রচুর মাছ দেখতে পাচ্ছি। চিংড়ি মাছ আছে, আমি অত ভালো মাছ চিনি না, আমি জানি না এটা কি মাছ। এটা কি মাছ? ইলিশ মাছ। আছে, চিংড়ি মাছ রয়েছে, বিভিন্ন রকমের চিংড়ি মাছ রয়েছে। এগুলো কত করে? 700 টাকা লবস্টার পার পিস, তো পার কিলো আছে। আর এটা 800 টাকা কিলো। 800 টাকা কিলো বাগদা চিংড়ি, 500 টাকা কিলো। আর এগুলো কি? এগুলো সেই ইলিশ মাছ, অক্টোপাস। আমি যাই একটু ওখান থেকে। পমফ্রেট আছে, এই যে অক্টোপাস। অক্টোপাসের কত দাম? 500 টাকা পিস, 1500 টাকা কিলো অক্টোপাস। আর পমফ্রেট গুলো বড়গুলো কত? 900 টাকা কিলো এই বড়টা। আর ছোটগুলো 600 টাকা কিলো। আচ্ছা, আর ওই কাঁকড়া কোথায়? ও পাশে কাঁকড়া 200 টাকা কিলো। আচ্ছা, ওই একদম ওই পাশে যেগুলো, ওগুলো তো ছোট মনে হচ্ছে পমফ্রেট। ওটা পমফ্রেট সব 600। কিন্তু ভেতরে যাওয়া যাবে? এটা বাউল মাছ। এটা কত টাকা? 900 টাকা কিলো। এক পিস হবে কিলোতে? এক পিস হবে। আচ্ছা, এই কাঁকড়াগুলো কত বললেন? 200 টাকা কিলো। আর এগুলো সব 200 টাকা কিলো কাঁকড়া। আর এগুলো ভেটকি মনে হয় না? লাল ভেটকি। ভেটকি কত? 400 টাকা কিলো। এগুলো পার পিস হচ্ছে 200-250 গ্রাম। আর এগুলো আমি একটু সামনে গিয়ে দেখছি। এগুলো হচ্ছে ছোট পমফ্রেট, এগুলো 200 টাকা কিলো। এটা কি মাছ দাদা? ভেটকি। কত বড় এটা? কত দাম এটা? 500 টাকা কিলো। জানেন, দেখে নাও, একটু দেখিয়ে দিন দাদা। পমফ্রেট 1 কিলো নিলাম, আমাদের 600 টাকা পড়লো। আচ্ছা, আমরা মাছ কিনলাম মা সন্ধ্যা ফিশ স্টল থেকে। তো খেয়ে ডেফিনেটলি আপনাদের রিভিউ দেবো কেমন মাছের কোয়ালিটি অ্যান্ড অল। নাম্বারও এখানে, নাম্বার কি এখানে আছে? এই তো, এই যে নাম্বার আছে। আমি রিভিউ দেবো কেমন লাগলো, তারপর আপনারা ডেফিনেটলি এখানে কন্ট্যাক্ট করতে পারেন, এখানে এসে মাছ কিনতে পারেন। মাছ কেনা হয়ে গেছে, এবার রান্না করতে দিতে হবে। আমাদের হোটেলের ঠিক পাশেই একটা এরকম দোকান রয়েছে যেখানে কিনে দিলে কিছু রান্না করে দেন। আমরা এখন সেখানেই যাব। আমরা রয়েছি ওল্ড দীঘাতে। মাছটাকে গিয়ে রান্না করতে দিতে যাচ্ছি, তো চলুন দেখা যাক কিরকম কি চার্জেস বলে রান্না করতে। এই যে এখানে দিচ্ছি এই মাছটা রান্না করতে। 120 টাকা ওজনে 1 কেজি হলে 120 টাকা। মাছ গোটাই থাকবে। সর্ষে পমফ্রেট করতে পারো? কোনটা ভালো হবে? আচ্ছা, সর্ষে দিয়ে একটু ঝাল ঝাল করে দিও। এই নাম্বারটা, এই যে এই হচ্ছে নাম্বার। এই যে আমাদের পমফ্রেট, আমরা এটা রান্না করতে দিয়ে গেলাম। এসে দেখবো আপনাদের ভিডিওটা কেমন হয়েছে ওভারঅল। এই আমরা থেকে রান্না করাচ্ছি, নাম্বারও দিয়ে দিলাম আপনাদের। ওল্ড দীঘায় বিচের রাস্তা থেকে বেরিয়ে বলাকা হোটেলকে সামনে রেখে ডান দিকে এগিয়ে গেলেই পেয়ে যাবেন এই কালী মন্দির। এই যে কালী মন্দির, এই সামনে হচ্ছে আশা মুক্তি হোটেল। তো এই হোটেল থেকে সোজা গিয়ে দেখতে পাচ্ছেন এই মাছ মাংস লেখা যে দোকানটা, এই দোকানেই রান্না করতে দিলাম আমরা। পরপর এই 3টে দোকানেই রান্না করতে পারেন আপনারা, বাইরে থেকে কিনে এনে দিলে ওনারা রান্না করে দেবেন। এখানে শুধুমাত্র মাছ মাংস ছাড়াও ভাত ডাল তরকারি যা করবেন সব কিছু যদি কিনে, আলু পটল সব কিনে এনে দিলে ওনারা রান্না করে দেবেন। মাছ রান্না করতে দিয়ে আমরা তালসারি আর উদয়পুর গেছিলাম সাইট সিইং এর জন্য। তালসারিতে পার অটো 20 রুপিস পার্কিং ফি দিতে হয়েছে। চলে এসেছি তালসারিতে। আমি জানি না এখানে কি দেখার আছে সমুদ্র সৈকত ছাড়া। এটা আমি প্রথমবার তালসারিতে এলাম, তো চলুন আপনাদের দেখাবো আমি কি কি দেখতে পাই। এই হচ্ছে তালসারি সি বিচ। ওটা হচ্ছে পুরো তালের সারি বা তালের ফরেস্ট। ওই তালের ফরেস্টের জন্য এই জায়গাটার নাম হয়েছে তালসারি। একদম ফাঁকা ফাঁকা সি বিচ। এখানে থাকার ব্যবস্থা হয়তো আছে, টুকটাক 2-1টা দোকান রয়েছে।
অনেক দোকান রয়েছে এখানে, কোলা, শশা, কুলফি রয়েছে। বাইরে প্রচুর দোকান আছে যেখানে মাছ ভাজা খেতে চাইলেও তারা বানিয়ে দেবে। তো চলুন নামা যাক সি বিচে। এখানে আপনারা চাইলে বাইকও ভাড়া করতে পারেন। বাইকের ভাড়ার ইয়েটা একটু বলুন আপনি। 100 টাকা একটা গাড়ি, পার গাড়ি 100 টাকা, চালালে 150 টাকা, নাহলে 100 টাকা করে। আচ্ছা, কি কি ঘোরাবেন? লাল কাঁকড়া, মোহনা, আর ঠান্ডা সিজন হলে জেলিফিশ, স্টারফিশ এগুলো থাকে। আচ্ছা, আপনার নাম আর ফোন নাম্বারটা বলে রাখুন। রঞ্জিত বেহরা, ফোন নাম্বার হচ্ছে 8249505714। ঠিক আছে, আপনারা যদি আসতে চান এখানে কেউ এসে বাইকে করে যদি পুরো তালসারি ঘুরতে চান, এই যে বাইক রয়েছে এখানে 2 জন বসতে পারবে। নদীর ওপরেও বাইক চলে, এখানে 2 জন ম্যাক্সিমাম বসতে পারে। তো তাহলে এখানটা ঘুরে আপনি পুরো সমুদ্র সৈকত দেখতে পারবেন। জলের মধ্যে দিয়ে এসে গেছি তালসারি সি বিচে। আমার রাস্তায় এখন রয়েছে তালসারি বিচে। একদম খালি বিচটা, খুব একটা ভিড় নেই যেরকম দীঘা বা মন্দারমণিতে ভিড় থাকে সেরকম ভিড় পাচ্ছি না এখানে। আর এখান থেকে লাল কাঁকড়া বিচ যদি বাইকে যান তাহলে মোটামুটি 15-20 মিনিটে পুরো ওরা লাল কাঁকড়া বিচ ঘুরিয়ে দেবে বললো। প্লাস নাকি হাতে লাল কাঁকড়া নিয়ে বা জেলিফিশ নিয়ে ফটো তুলতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। কিন্তু আমার আজকে টাইম নেই হাতে, অনেকটা টাইম মোহনায় কাটিয়ে ফেলেছি, তো তাই জন্য আমি আর গেলাম না। এখানেই পায়ে হেঁটে যতটা সম্ভব তালসারি বিচ আমি এখন ঘুরে দেখছি। বিচের ওপর এখানে প্রচুর বোট দাঁড়িয়ে আছে, চাইলে বোটিংও করা যেতে পারে। আমি বোটিংয়ের ডিটেলস একটু জেনে আপনাদের জানাচ্ছি। পার হেড 100 টাকা। এখান থেকে নিয়ে যাবে, মোহানা বোটিং করাবে। মোহানা বোটিং করে নিয়ে এসে দ্বীপে নামাবে, দ্বীপে লাল কাঁকড়া দ্বীপটা দেখবে। এখান থেকে আপনার যাওয়া আসা মিলিয়ে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার ঘোরা হয়ে যাবে। লাল কাঁকড়া সি বিচটা দেখবে, হাজার হাজার লাল কাঁকড়া দেখতে পাবে, স্টার পিস, লাল কাঁকড়া, আর সমুদ্রে যে পাখি, সিগাল পাখি, ওইগুলো দেখতে পাবে। আধা ঘন্টা 40 মিনিট আপনার ঘোরা হয়ে যাবে টোটাল। শনিবার আর রবিবার বোট সারাদিন চলবে, ভাটায়ও চলবে, নাহলে নর্মালি জোয়ারে এই বোটগুলো চলে। আর অন্যদিন শনি রবিবার ছাড়া এই বোটগুলো ভাটা হলে চলে না, বন্ধ থাকে এখানে। তালসারি বিচ দেখা হয়ে গেছে, আমরা গেলাম না লাল কাঁকড়া বিচে, আগেই বললাম টাইমের শর্টেজ। তো আপনারা চাইলে ডেফিনেটলি এখানে যেতে পারেন। হাজার হাজার লাল কাঁকড়া বিচ আমার শুনেই খুব ভালো লাগছে, যাওয়ারও ইচ্ছে আছে কিন্তু উপায় নেই। তো যাই হোক, এবার তালসারি থেকে বেরিয়ে পড়ছি। এবার নেক্সট গন্তব্য আমাদের উদয়পুর সি বিচ। চলুন যাওয়া যাক। এসে গেছি উদয়পুর, যেটা বাঙালি গোয়া নামেও পরিচিত। এখানে এসেই প্রচুর দোকান দেখতে পাচ্ছি, আজকে স্যাটারডে, ভালোই ভিড় আছে এখন। উদয়পুরেও অটো প্যাকেজের বাইরে পার্কিং চার্জ 20 টাকা পে করতে হলো। সামনের দিকটা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, একদম সমুদ্র পর্যন্ত বিশাল ভিড়, প্রচুর লোক দেখা যাচ্ছে। এই দিকটা অতটা ভিড় না থাকলেও এই দিকটা বিশাল ভিড়। তিন পিস 200 কাঁকড়া। আচ্ছা, রান্না করে 3 পিস 200 কাঁকড়া, ঠিক আছে। তারপর বলো এটা কি? ওটা 4 পিস। 4 পিস 200 রান্না করে। আচ্ছা, এটা পমফ্রেট কত? 100 টাকা 1 পিস রান্না করে। সব মাছই রান্না করে। এটা কি? এটা ভোলা। ভোলা মাছ কত? এটা 200 টাকা। 200 টাকা পিস। আচ্ছা, আর এটা আমুদি মাছ? আমুদি 40 টাকা 200 টাকা। 40 টাকা 40 টাকা 40 পিস 200 টাকা। আর চিংড়ি মাছ 10 পিস থাকবে 200 টাকা। 10 পিস 200 টাকা। 10-12 পিসের মতো 200 টাকা। আচ্ছা, কেউ এর থেকে কম চাইলে সেটাও দিতে পারবে? এর থেকে কম যদি নেয়? না, এখানে দিদি আমাদের কি বলে তো সিস্টেম, আমাদের প্লেট সিস্টেম। আর হয়তো একটা বেরিয়ে দেবো কিন্তু টাকা থেকে কম হবে।
হবে না, কম হবে। আচ্ছা, আর এটা কি মাছ? এটা টুনা মাছ। টুনা মাছ। টুনা মাছ কত? 120 টাকা পিস। 120 টাকা পিস। এখানে সবই রান্না করে এই দাম। ডাব কত করে দাদা? 40 আর 50। এই জলের ডাবের দাম কত? কত দাম এটা? 40 টাকা। আর যেটায় মালাই থাকবে ওটা 30 টাকা। ডাবের জল খেয়ে তৃষ্ণা মিটিয়ে বেরিয়ে চললাম উদয়পুর সি বিচ থেকে। উদয়পুর সি বিচে আমি এই প্রথমবার এলাম। সি বিচটা আমার বেশ নোংরা লেগেছে, মানুষজন খেয়ে দিয়ে যেখানে সেখানে আবর্জনা ফেলছে। অনেকেই সমুদ্রের জলে পা ভিজিয়ে এখানে খাবারের আনন্দ উপভোগ করছে, সেই সঙ্গে চলছে লাউড মিউজিক এবং অনবরত মদ্যপান। অনেকেই হয়তো উদয়পুরে এসে এইভাবেই এনজয় করতে পছন্দ করেন, কিন্তু আমার পার্সোনালি উদয়পুর সি বিচ খুব একটা ভালো লাগেনি। সাইট সিইং থেকে ফিরে এসে দেখি আমাদের রান্নাও রেডি। এই হলো আমাদের সর্ষে পমফ্রেট, দেখে ভীষণ টেস্টি লাগছে আর খেতেও খুব ভালো ছিল। মাছটা যেমন ফ্রেশ ছিল, রান্নাটাও অসাধারণ হয়েছিল। আমাদের দুটো মাছের বলুন বা রান্নার বলুন, ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। মাছটা একদম ফ্রেশ ছিল আর খুবই ভালো লাগছিল খেতে। এখানে কাছাকাছি রেস্টুরেন্টের খাবার কিন্তু আমাদের খুব একটা বেশি ভালো লাগেনি, সেই তুলনায় রান্না করিয়ে খেয়ে আমরা কিন্তু অনেকটা স্যাটিসফাইড। খরচও রেস্টুরেন্টের তুলনায় অনেক কম হয় আর খাবারের টেস্টও খুবই ভালো। সন্ধে কাটালাম সমুদ্রের পাড়ে বসে স্ট্রিট ফুড এনজয় করে। সকাল সকাল চলে এসেছি সমুদ্রের পাড়ে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমাদের এসে গেছে পেটাই পরোটা, আলু আর মটরের তরকারি, সঙ্গে চাটনি। পেটাই পরোটা 1 প্লেটে 150 গ্রাম থাকে, দাম 30 টাকা। 150 গ্রাম পরোটা অলমোস্ট 2 পিস পরোটার সমান। আজকে আমাদের দীঘাতে লাস্ট ডে, এখন আমরা মার্কেটের দিকে যাচ্ছি। আমাদের কালকে পমফ্রেট রান্না খুব ভালো হয়েছিল, সো আমরা আবার ওই আন্টির কাছে রান্না করতে দিতে যাচ্ছি। কেমন জিনিসের কত কি প্রাইস আপনাদের সব দেখাবো মার্কেটে। তো চলুন তার আগে আপনাদের দেখিয়ে দিই মার্কেটের রাস্তাটা। আমরা দীঘা বিচ মার্কেট থেকে বেরোচ্ছি। এই দীঘা বিচ মার্কেটে রাস্তার সামনেই দেখতে পাচ্ছেন সোজা বলাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বলাকা হোটেলকে সামনে রেখে প্রথমে বাঁদিক এবং তারপর সিগন্যাল থেকে ডান দিক নিলেই এসে যাবে ওল্ড দীঘার বাজার। সামনে মোড়টা থেকে ফার্স্টে ডান দিক নিলাম, ডান দিক নিয়ে কিছুটা এগিয়ে এই যে বাঁ দিকে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে ভেতরে ঢুকে গেলেই হচ্ছে দীঘার মেন মার্কেট, দীঘার সবজি বা মাংসের মার্কেট। চন্দ্রমুখী আলু 30 টাকা। আমরা এই ওল্ড দীঘার বাজার থেকে বাজার করে রান্না করতে দিয়েছিলাম, সো আমাদের রান্নাও হয়ে গেছে ফাইনালি। এই হচ্ছে আমাদের মেনু: ভাত, আলু ভাজা, ডিমের ডালনা, দেশি মুরগির ঝোল, স্যালাড, মিষ্টি আর দই। প্রত্যেকটা রান্না ভীষণ ভালো ছিল আর আমরা খুবই স্যাটিসফাইড এই আন্টির হাতের রান্না খেয়ে। লাঞ্চের পর রেস্ট নিয়ে বিকেলবেলা গেছিলাম ঢেউসাগর পার্কে। ওল্ড দীঘা সি বিচ থেকে ঢেউসাগর পার্কের ডিস্টেন্স অলমোস্ট 3 থেকে 4 কিলোমিটার। ওল্ড দীঘা অটো স্ট্যান্ড থেকে অটো ভাড়া লাগে পার হেড 20 টাকা। ঢেউসাগর পার্কের এন্ট্রি ফি পার হেড 10 টাকা। 5 বছরের নিচের বাচ্চাদের কোনো এন্ট্রি ফি লাগে না। ঢেউসাগরে রয়েছে পার্কিং এরও ব্যবস্থা। বাইক পার্ক করতে প্রতি ঘন্টায় লাগে 10 টাকা এবং গাড়ি পার্ক করতে প্রতি ঘন্টায় লাগে 20 টাকা। ঢেউসাগর পার্ক প্রত্যেক দিন সকাল 10টা থেকে রাত 9:30 পর্যন্ত খোলা থাকে, আর এই পার্ক ঘুরে দেখতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। এই পার্কে খাবার স্টল থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যামিউজমেন্ট অ্যাক্টিভিটিস রয়েছে, তার মধ্যে একটা হলো বোটিং। টিকিট প্রাইস পার হেড 50 টাকা। গিফট বা সোভিনিয়ার কেনার জন্য এখানে প্রচুর হ্যান্ডিক্রাফটের এবং জামা কাপড়ের দোকান আছে।
এখানে সভিনিয়ার শপ আছে, সেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। ব্যাগস আছে, এখানে পেন্টিংস আছে, এখানে একটা ছাতা আছে খুব সুন্দর হাতে পেন্টেড। এখানে প্রচুর হ্যান্ডিক্রাফটস রয়েছে ডিফারেন্ট ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। আপনি শিল্পী? আচ্ছা, এগুলো সব কি আপনার করা না পটশিল্পী, পটচিত্র যেটা হয়? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম গুলেহার বিবি। আচ্ছা আচ্ছা এটা চণ্ডীপুরে আমার বাড়ি। আচ্ছা, চণ্ডীপুরে আপনার বাড়ি। এগুলো আপনার হাতের ছবি? আচ্ছা, খুব সুন্দর। এই যে আঁকছি। কতক্ষণ টাইম লাগে এগুলো করতে? অনেকক্ষণ লাগে রে বাবা। তাও মানে একটা মানে এরকমই পর 2 দিন তো। আচ্ছা, হ্যাঁ, 2 দিন লাগে এটা এই বড়গুলো? হ্যাঁ। আচ্ছা, ছোটগুলো করতে? ছোটগুলো একদিনে একটা হয়ে যায়। আচ্ছা আর সেইগুলো অনেক দিন। আচ্ছা, এইগুলো এগুলো অনেক বড়, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। মানে খুব সুন্দর। তো 8 দিন করে রেখেছি। 8 দিন? কেমন দাম শাড়িগুলোর? এটা 3000, ওটা 2500। আচ্ছা, এটা 3000 টাকা, এটা 2500 টাকা। আচ্ছা, খুব সুন্দর। 300, ছোটদের 200। কোনগুলো 300 করে? টি-শার্ট আচ্ছা, এগুলো। আচ্ছা, সুন্দর। ছোটদের গুলো নিচে একদম 200। হ্যাঁ, ছোটদের গুলো 200, উপরে বড়দের আছে 300। সব সাইজ অ্যাভেলেবেল এখানে? এক্সেল, ডাবল এক্সেল, তারপরে সাইজ আছে। আচ্ছা, এক্সেল, ডাবল এক্সেল সবই মোটামুটি অ্যাভেলেবেল। মানে মাদুর আছে, পাঞ্জাবি আছে, এই যে পাঞ্জাবি সুন্দর, অসাধারণ। ছোট্ট চায়ের ঢাকা দেন, পোস্টার, আচ্ছা, পেনদানি। এই যে কোস্টার রয়েছে, এগুলো পেনদানি সুন্দর। কেমন দাম পেনদানি কোস্টার গুলো? পোস্টারগুলো 50, পেনদানিগুলো 40। কোস্টার 50 টাকা, পেনদানি 40 টাকা। চাবির হ্যাঙ্গার মাছের উপরে করেছি। অসাধারণ। কেমন দাম একটু দামগুলো বলে দেবেন? এগুলো 80। এগুলো 80। মেলার উপরে করেছি। আচ্ছা। কাঠের সব। এগুলো 4টি। চায়ের ট্রে কেমন দাম? এগুলো 200। 200 টাকা দাম। আচ্ছা, সুন্দর। বড় আছে, বড় দাম। এই যে বড় ট্রেও আছে এখানে, মিডিয়াম সাইজের একটা আমি দেখতে পাচ্ছি এখানে, বিভিন্ন শেপে রয়েছে, এটা গোল ঠাকুরের রয়েছে। মন্দিরে যায়। মন্দিরে যাওয়ার যে পুজোর পাত্র যেটা থাকে সেটা খুব সুন্দর পেইন্টেড, সুন্দর। আর কি কি আছে? এটা কি ছোটটা? এটাও 4টি। এটা কেমন দাম? এটাও 200। নিচে মাছের ডিজাইন রয়েছে, সুন্দর। আপনি কত বছর ধরে আঁকছেন? আমি মানে ছোটবেলা থেকে মা ঠাকুমার সঙ্গে তুলি রং নিয়েই ঘুরতাম। আচ্ছা। তারপরে যা পেরেছি করছি কম বেশি। তবে এই সরকার যখন মেলাগুলো দিল 30 বছর করছে। অসাধারণ, 30 বছর। দুর্গাপুর, দিল্লি। আপনার হাতের কাজ দেখেই বোঝা যায় যে দক্ষ শিল্পীর কাজ এগুলো, খুব সুন্দর। ইকো পার্কে? হ্যাঁ। বেশ কিছুক্ষণ ঢেউসাগরে সময় কাটিয়ে ফিরে চললাম ওল্ড দীঘায় হোটেলের উদ্দেশ্যে। আজ বাড়ি ফেরার পালা, ট্রেনের সময়ও হয়ে গেছে। 22897 কান্ডারি এক্সপ্রেস এখন দীঘা পৌঁছালো। হাওড়া স্টেশন থেকে দীঘা স্টেশন আসছে, যেটা আসার কথা ছিল 5:50-এ। এখন অলমোস্ট 9টা বাজে। 22898 কান্ডারি এক্সপ্রেসের দীঘা থেকে 6:25-এ ছেড়ে 9:45-এ হাওড়া স্টেশন পৌঁছানোর কথা, সেখানে 9টার সময় ট্রেন দীঘা স্টেশনে ঢুকছে। মানে খুব বাজে এক্সপিরিয়েন্স। আমি একদমই রেকমেন্ড করছি না কান্ডারি এক্সপ্রেসে টিকিট কাটার। এই অবস্থা কান্ডারি এক্সপ্রেসের। 6:25-এর জায়গায় ফাইনালি 9:30টায় ট্রেন ছাড়লো দীঘা স্টেশন থেকে, যেখানে 9:45-এ পৌঁছানোর কথা, সেখানে 9:30টায় আমরা দীঘা স্টেশন থেকে বেরোলাম। আমরা অ্যারাউন্ড 1টার দিকে হাওড়া স্টেশন পৌঁছেছিলাম। যে কোনো ট্রেন যখন তখন 3-4 ঘন্টার বেশি লেট, কখনো কখনো সেটা তো 15-16 ঘন্টাও লেট এবং ক্যান্সেল পর্যন্ত হচ্ছে। এতে কর্তৃপক্ষ যাত্রীদের TDR ফাইল করে ফুল রিফান্ড ছাড়া আর কোনো অল্টারনেট অপশন দিচ্ছে না। বহু মানুষকে মেডিকেল রিজন হোক, এক্সাম হোক, এই ট্রেন লেট বা ক্যান্সেলের জন্য বিভিন্নভাবে সাফার করতে হয়। টাকা তো রিফান্ড পেয়ে যাবে, কিন্তু মানুষ এমার্জেন্সিতেই যে পৌঁছাবে একটা জায়গায়, সেটার কোনো অপশন নেই। এটা ইন্ডিয়ান রেলওয়েজের জন্য অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। আমি জানি না আমার এই ভিডিও রেলওয়েজের কনসার্ন পিপলদের কাছে পৌঁছাবে কিনা, কিন্তু আশা রাখছি ভবিষ্যতে ইন্ডিয়ান রেলওয়েজের কাছে এর থেকে বেটার পরিষেবা পাওয়ার। এই ছিল আমাদের ট্রেন যাত্রা সহ 2 রাত 3 দিনে দীঘা ঘোরার অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে নর্থ ইন্ডিয়া ভ্রমণ সিরিজ, যেখানে শেয়ার করব নর্থ ইন্ডিয়া ভ্রমণ অভিজ্ঞতার পাশাপাশি নর্থ ইন্ডিয়া ঘোরা সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ তথ্য। সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।